17 বছর বয়সে আমার পরিবার আমাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে দিয়ে এক ধনী বাড়িতে কাজের মেয়ে হিসেবে যোগ দেওয়ার জন্য। সেখানে আমার দায়িত্ব ছিল এক কোটিপতির ছেলের যত্ন নেওয়া। আমি যখন 17 বছরের কিশোরী, তখন আমার বাবা মা আমাকে বাধ্য করেন ঢাকার বনানী এক বিশাল অট্টালিকায় গৃহপরিচারিকার কাজটা নিতে। ভেবেছিলাম আমার জীবনটা এখন থেকে শুধু মেঝে মোছা, থালা বাসন মাজা আর বকাঝকা শোনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। প্রতি রাতে আমি নিঃশব্দে বাড়ির বড় ছেলের ঘরে ঢুকতাম, যে আমার চেয়ে 3 বছরের বড় এবং এক ভয়াবহ দুর্ঘটনায় পঙ্গু হয়ে গিয়েছিল। আমি তাকে শেখাতাম কিভাবে আবার নিজের পায়ে দাঁড়াতে হয় এবং হাঁটতে হয়। আমার নাম মায়া। আমি বেড়ে উঠেছি ঢাকার এক ঘিঞ্জি বস্তি এলাকায়। আমাদের ঘরটা ছিল খুব ছোট। গরমে দম বন্ধ হয়ে আসতো আর শীতে হাড় কাঁপানো ঠান্ডা। টাকা পয়সার অভাব ছিল নিত্য সঙ্গী। বাবা রিক্সা চালাতেন, কিন্তু সারাদিন যা আয় করতেন তার একটা বড় অংশই নেশার পেছনে খরচ করতেন। মা বিশ্বাস করতেন মেয়েদের স্বপ্ন দেখে লাভ নেই, তাদের জন্মই হয়েছে পরিবারের বোঝা টানার জন্য। আমার স্বপ্ন ছিল এসএসসি শেষ করে কলেজে ভর্তি হওয়া, বড় হয়ে শিক্ষিকা হওয়া। কিন্তু 17 বছর পূর্ণ হতেই সেই স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সেদিন সকালে মা আমার সামনে একটা পুরনো কাপড়ের পোটলা রাখলেন। কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। মা সোজাসুজি বলে দিলেন, তোর পড়াশোনার খরচ চালানোর সাধ্য আমাদের নেই। পাশের বাসার খালা এক জায়গায় কাজের ব্যবস্থা করেছেন। বড়লোক বাড়ি, খাওন দাওন পাবি, থাকার জায়গা পাবি, আর মাসে 10,000 টাকা বেতন। বই পড়ে সময় নষ্ট করার চেয়ে এটা অনেক ভালো। আমি কেঁদেছিলাম, মায়ের পায়ে ধরে মিনতি করেছিলাম যাতে আমাকে শেষ বছরটা পড়তে দেওয়া হয়। কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন। বাবা রাগের মাথায় একটা স্টিলের গ্লাস আছাড় দিয়ে বললেন, টাকা কামাতে না পারলে আমি সংসারে অকেজ। পরদিন সকালে তারা আমাকে নিয়ে গেলেন বনানীতে, যেখানে বড় বড় গেটের আড়ালে লুকিয়ে থাকে শহরের প্রভাবশালীদের বিলাসবহুল জীবন। আমি যে বাড়িতে কাজ পেলাম সেটা ছিল চৌধুরী পরিবারের, শহরের অন্যতম ধনাঢ্য ও প্রভাবশালী পরিবার। বাড়িটা ছিল দেখার মতো। প্রথম দিন মার্বেল পাথর আর ঝাড়বাতির চাকচিক্য দেখে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। গ্যারেজে এমন সব গাড়ি দাঁড়িয়েছিল যা আমি আগে শুধু টিভিতেই দেখেছি, কিন্তু ওই জৌলুস আমার জন্য ছিল না। প্রথম দিন থেকে চৌধুরী সাহেব আর তার স্ত্রী আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি খুব তুচ্ছ কিছু। চৌধুরী গিন্নি আমাকে আর চোখে দেখে প্রধান পরিচারিকাকে বললেন, মেয়েটা তো অনেক শুকনা, কাজকাম করতে পারবে তো? আমার কাজ ছিল অন্তহীন। ভোর 5টায় উঠে ঝাড়ু দেওয়া, হাতে কাপড় কাচা, সিঁড়ি পরিষ্কার করা, বাবুর্চির সাথে রান্নাঘরে সাহায্য করা। আমাকে করা নির্দেশ দেওয়া হয়েছিল সবসময় মাথা নিচু করে রাখা আর নিজের সীমা মনে রাখা। সোফায় বসবি না, অতিথিদের চোখের দিকে তাকিয়ে কথা বলবি না, আর কোনো শব্দ করবি না। বড় সাহেবের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। সেই শেষ কথাটি আমার মনে গেঁথে গিয়েছিল। শীঘ্রই আমি সেই ছেলের কথা জানতে পারলাম যাকে নিয়ে বাড়িতে কেউ কোনো কথা বলে না। তার নাম আরিয়ান চৌধুরী, বয়স 23, এই পরিবারের বড় সন্তান। 3 বছর আগে সিলেট থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় তার 2 পা অবশ হয়ে যায়। সেই থেকে সে ওপরতলার এক ঘরে একা থাকে। দেশের সেরা ডাক্তাররা এসে ফিরে গেছেন, কিন্তু কোনো আশার আলো দেখাতে পারেননি। আরিয়ান ছিল এ বাড়ির এক গোপন দীর্ঘশ্বাস, যাকে সবাই এড়িয়ে চলত। প্রথমবার তাকে দেখেছিলাম যখন আমি ওপরতলায় পরিষ্কার তলে নিয়ে যাচ্ছিলাম। তার ঘরের দরজা কিছুটা খোলা ছিল। দেখলাম সে হুইল চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। গোধূলির আলো তার মুখে পড়েছিল। ছেলেটি দেখতে ছিল অসম্ভব মায়াবী, কিন্তু তার চেহারায় ছিল গভীর বিষাদ আর চাপা জেদ। প্রধান পরিচারিকা আমাকে টেনে সরিয়ে নিয়ে গেল। ওই ঘরের সামনে যাবি না, ও মানুষের সামনে আসা পছন্দ করে না। কিন্তু কয়েকদিন পর গিন্নিমা আমাকে ডেকে পাঠালেন। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে তিনি আমার দিকে না তাকিয়ে বললেন, আজ থেকে তুই আরিয়ানের খাবার দিবি আর ওর ঘর পরিষ্কার করবি। যা বলা হবে শুধু সেটুকুই করবি, অতিরিক্ত কথা বলবি না। আর যেটা দেখবি সেটা বাইরে মুখ ফুটে কাউকে বলবি না, বুঝেছিস? জি খালাম্মা,
আমি নিচু স্বরে বললাম, প্রথম যেদিন আমি তার ঘরে ঢুকলাম, আমার হাত থরথর করে কাঁপছিল। ঘরটা ছিল অনেক বড়, চারদিকে বই, ঔষধ আর ব্যায়ামের সরঞ্জাম, কিন্তু কেমন জানি একটা প্রাণহীন শীতলতা ছিল সেখানে। আরিয়ান জানালার পাশে পিঠ দিয়ে বসেছিল। খাবার রেখে চলে যাও। তার কণ্ঠ ছিল গম্ভীর, কিন্তু তাতে এক ধরনের ক্লান্তি ছিল। ঘর থেকে বের হওয়ার সময় আমি বিছানার নিচে ধুলোবলি মাখা কিছু রিহ্যাবিলিটেশন প্লেস পড়ে থাকতে দেখলাম। তার ভেতরে কোনো অহংকার ছিল না, ছিল এক অসহ্য যন্ত্রণা। দিন গড়াতে লাগলো, আর আমি অনেক কিছু লক্ষ্য করতে শুরু করলাম। ফিজিওথেরাপিস্ট সপ্তাহে মাত্র 2 দিন আসতো। বাকিটা সময় আরিয়ান একদম একা থাকতো। তার বাবার ব্যবসার জন্য সময় নেই, আর মা ব্যস্ত থাকতেন পার্টি আর সামাজিক অনুষ্ঠান নিয়ে। এক একটা অনুষ্ঠানে তারা লাখ লাখ টাকা খরচ করতে পারতেন, কিন্তু নিজের ছেলের কথা শোনার মতো কয়েক মিনিট সময় তাদের ছিল না। এক রাতে যখন আমি তাকে ঔষধ দিতে যাচ্ছিলাম, ঘর থেকে বিকট এক শব্দ শুনতে পেলাম। আমি দ্রুত ঘরে ঢুকে দেখি সে মেঝেতে পড়ে আছে। তার হুইল চেয়ারটা উল্টে আছে। সে নিজে নিজে নড়ার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে কান্না আটকে রেখেছিল। আমি দৌড়ে তার কাছে গেলাম। ভাইয়া, কাউকে ডেকো না, সে তীক্ষ্ণ স্বরে বলল। আমি চাই না কেউ আমাকে এ অবস্থায় দেখো। আমি তাকে টেনে তুলতে সাহায্য করলাম। সে যতটা ভারী ছিল, তার চেয়েও বেশি আমাকে অবাক করেছিল একটা জিনিস। আমি যখন তার পায়ে হাত দিলাম, দেখলাম তার হাঁটুর কাছে খুব সামান্য একটা কম্পন অনুভূত হলো। তার পা সবাই যতটা মৃতভাবে, আসলে ততটা না। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকালাম। ভাইয়া, আপনি অনুভব করতে পারছেন আপনার পা নড়ছে? সে এক তিক্ত হাসি দিয়ে মুখ ফিরিয়ে নিল। তাতে কি, আমি তো একটা বোঝা হয়েই থাকব। আমি জানি না সেই মুহূর্তে সাহসটা কোথা থেকে পেয়েছিলাম, কিন্তু আমি বললাম, আপনি যদি অনুভব করতে পারেন, তার মানে এখনও আশা আছে। চেষ্টা করলে আপনি আবার নামাজে দাঁড়াতে পারবেন। সে এক অদ্ভুত নিস্তব্ধতায় আমার দিকে তাকিয়ে রইল, যেন বহু বছর পর কেউ তার সাথে এভাবে সম্মানের সাথে কথা বলছে। চৌধুরী বাড়ির সেই নিস্তব্ধ রাতে আরিয়ানের চোখে আমি যে শূন্যতা দেখেছিলাম, তা আমাকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়েছিল। মা বাবা আমাকে পরগাছা ভেবে অন্যের বাড়িতে পাঠিয়েছিলেন, অথচ এই অট্টালিকার রাজপুত্র নিজে যেন নিজের প্রাসাদে এক বন্দি পরগাছা। আরিয়ান ভাইয়ার সেই অদ্ভুত চাহনি আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই বাড়িতে টাকার অভাব না থাকলেও সাহসের খুব অভাব। সবাই তাকে দয়া করে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। আমি সেদিন ঠিক করলাম, যে মেয়েটা নিজের পড়ার টেবিল হারিয়েছে, সে অন্তত অন্য একজনের হারিয়ে যাওয়া পৃথিবীটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। পরদিন রাতে যখন বাড়ির সবাই ঘুমে কাদা, আমি চুপি চুপি ওপরতলার ঘরে গেলাম। হাতে একটি বাটি গরম পানি আর সরিষার তেল। আরিয়ান ভাইয়া তখনও জানালার দিকে তাকিয়েছিলেন। আমাকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। তুমি আবার এখানে কেন মায়া? ঘুমাতে যাওনি? তার কণ্ঠে আগের সেই কর্কশ ভাবটা আজ নেই। আমি কোনো কথা না বলে তার পায়ের কাছে বসে পড়লাম। আলতো করে তার অবশ হয়ে যাওয়া পা দুটো গরম পানি দিয়ে মুছিয়ে মালিশ করতে শুরু করলাম। তিনি চমকে উঠলেন। কি করছো কি? ডাক্তাররা বলে দিয়েছে এগুলো করে লাভ নেই। আমি মাথা নিচু করেই বললাম, ডাক্তাররা তো আপনার মনের খবর জানে না ভাইয়া। আমি গ্রামের মেয়ে, জানি মাটির গাছকেও যত্ন করলে সে আবার বেঁচে ওঠে। আপনি কি শুধু একবার চেষ্টা করবেন না? আরিয়ান ভাইয়া চুপ করে রইলেন। তার চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করে উঠল। সেই রাতে আমি তাকে প্রথমবারের মতো হাসতে দেখলাম, মলিন এক চিলতে হাসি। এরপর থেকে শুরু হলো আমাদের এক গোপন যুদ্ধ। দিনের বেলা আমি চৌধুরী বাড়ির সাধারণ কাজের মেয়ে, থালা বাসন মাজি, ঘর মুছি আর গিন্নিমায়ের কটু কথা শুনি। কিন্তু রাত 12টার পর আমি বদলে যাই। আমি হয়ে উঠি আরিয়ানের ফিজিওথেরাপিস্ট, তার বন্ধু আর তার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি ইউটিউবে লুকিয়ে লুকিয়ে ফিজিওথেরাপির ব্যায়াম দেখতাম, আর রাতে সেগুলো আরিয়ান ভাইয়াকে করাতাম। প্রথম প্রথম তার খুব কষ্ট হতো, কপাল দিয়ে ঘাম ঝরত, যন্ত্রণায় কুঁকড়ে যেতেন তিনি। কিন্তু আমি হাল ছাড়িনি। একটু শক্ত হন ভাইয়া, আর এক কদম। আমি ফিসফিস করে বলতাম।
একদিন মাঝরাতে আমি তার হাত ধরে তাকে হুইল চেয়ার থেকে দাঁড় করানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করে তার পা দুটো থরথর করে কেঁপে উঠল। আরিয়ান ভাইয়া আমার কাঁধে ভর দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নিজের ভার রাখলেন। সেই মুহূর্তে আমাদের দুজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তিনি দাঁড়াতে পেরেছেন। মাত্র 5 সেকেন্ডের জন্য হলেও তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমাদের এই গোপন তৎপরতা কিন্তু খুব বেশি দিন আড়ালে থাকল না। প্রধান পরিচারিকা রহিমা খালা ইদানিং আমাকে সন্দেহ করতে শুরু করেছেন। গভীর রাতে আমার ঘরের দরজা খোলা দেখে তিনি একদিন জেরা করলেন। আমি কোনো মতে কাজ ছেড়ে আসছি বলে পার পেলাম, কিন্তু ভয়টা মনে গেঁথে রইল। এদিকে চৌধুরী সাহেব ব্যবসার কাজে দেশের বাইরে ছিলেন। তিনি ফেরার পর বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করা হলো। শহরের নামি দামি সব মানুষ আসবে। গিন্নিমা আমাকে কড়া শাসন করে দিলেন যেন ওপরতলার দিকে ভুলেও না যায়। কিন্তু সেই রাতেই ঘটল এক অভাবনীয় ঘটনা। রাত তখন 10টা। নিচে যখন উচ্চস্বরে মিউজিক বাজছে আর অতিথিরা হাসাহাসি করছেন, ঠিক তখন ওপরতলায় আরিয়ানের ঘর থেকে একটা বিকট শব্দ হলো, যেন ভারী কিছু আছাড় খেয়ে পড়েছে। আমি সব নিয়ম ভেঙে দৌড়ে ওপরে গেলাম। পেছনে পেছনে রহিমা খালা আর গিন্নিমাও দৌড়ে এলেন। ঘরে ঢুকে যা দেখলাম তাতে সবার চোখ কপালে উঠে গেল। আরিয়ান ভাইয়া তিনি দেয়াল ধরে টলমল পায়ে দাঁড়িয়ে আছেন। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত তেজ। তিনি আমার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, মায়া। আমি পেরেছি। চৌধুরী গিন্নি চিৎকার করে উঠলেন, এসব কি হচ্ছে এখানে? এই মেয়েটা এখানে কি করছে? চৌধুরী গিন্নি আর রহিমা খালার তীক্ষ্ণ দৃষ্টির সামনে আমি সেদিন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আরিয়ান ভাইয়া দেয়াল ধরে দাঁড়িয়ে কাঁপছিলেন, কিন্তু তার চোখে ছিল এক ধরনের জয়ের আনন্দ। তবে সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। গিন্নিমা তীব্র গলায় চিৎকার করে উঠলেন, এই মেয়ে, তুই আমার পঙ্গু ছেলের ঘরে বারবার কি করছিস? আর আরিয়ান, তুমি এই নিচু জাতের মেয়েটার সাথে কথা বলো? তোমার কি রুচিতে বাঁধল না? আরিয়ান ভাইয়া কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু গিন্নিমা তাকে থামিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলেন। তার দু চোখে তখন আগুন। আমি তোকে রেখেছিলাম ঘর মোছার জন্য, আমার ছেলেকে হাত করার জন্য নয়। তোদের মতো বস্তির মেয়েদের মতলব আমার জানা আছে। বড়লোক বাড়ির পঙ্গু ছেলেকে বশ করে এ বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখছিস, তাই না? আমি মাথা নিচু করে চোখের পানি মুছলাম। সম্মানের চেয়ে বড় কোনো সম্পদ আমার নেই, অথচ আজ সেটা নিয়েই টানাটানি হচ্ছে। আমি শুধু বললাম, খালাম্মা, বিশ্বাস করেন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি শুধু চাই ভাইয়া আবার নিজের পায়ে দাঁড়াক। চুপ কর। গিন্নিমা আমার গালে সজোরে একটা চর বসিয়ে দিলেন। থাপ্পড়টা যতটা না গালে লেগেছে তার চেয়ে বেশি লেগেছে আমার কলিজায়। পরদিন সকাল হতেই বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেল। চৌধুরী সাহেব বিদেশ থেকে ফিরেছেন। ড্রয়িং রুমে বিচার বসেছে। রহিমা খালা তড়িঘড়ি করে আমার ঘর থেকে একটা সোনার চেন আর কিছু দামি ঘড়ি উদ্ধার করে আনলেন। আমি আকাশ থেকে পড়লাম, এগুলো আমার ঘরে কিভাবে এলো? চোরের মেয়ে চোর। রহিমা খালা দাঁত মুখ খিচিয়ে বললেন, কাল রাতে যখন আরিয়ানের ঘরে দৌড়ে গিয়েছিলি তখনই বুঝেছিলাম এর পেটে পেটে অনেক শয়তানি। দেখুন সাহেব, আপনার ঘরের জিনিসপত্র সব চুরি করে নিজের পোটলায় ভরেছে। চৌধুরী সাহেব গম্ভীর গলায় বললেন, মায়া, তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি যে এত নিচু হবে ভাবিনি। পুলিশ ডাকার আগে চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যাও। আর কোনোদিন যেন বনানী এলাকায় তোমাকে না দেখি। আমি বুঝলাম আমাকে আরিয়ানের ভাইয়ের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই চুরির নাটক সাজানো হয়েছে। আমি কারো দিকে না তাকিয়ে আমার সেই পুরনো কাপড়ের পোটলাটা হাতে নিলাম। যাওয়ার আগে একবার ওপরতলার দিকে তাকালাম। আরিয়ান ভাইয়া কি জানতেও পারবেন না আমি কেন চলে যাচ্ছি? আমি যখন গেটের কাছে পৌঁছেছি ঠিক তখন ওপর থেকে একটা গর্জনের মতো শব্দ শোনা গেল। দাঁড়াও। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল আরিয়ান ভাইয়া হুইল চেয়ারে করে বারান্দায় এসেছেন। তার চেহারা রাগে লাল হয়ে আছে। তিনি নিচে তাকিয়ে চিৎকার করে বললেন, বাবা, মায়া চোর নয়। রহিমা খালা নিজ হাতে ওই ঘড়িগুলো মায়ার ঘরে রেখেছে। আমার নিজের ঘড়িও রহিমা নিয়েছেন। পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে গেল।
গিন্নি মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান ভাইয়াকে নিচে নামানো হলো লিফটে করে। তিনি সোজা আমার কাছে আসলেন। মায়া কোথাও যাবে না। যে মেয়েটা আমাকে জীবনের আলো দেখিয়েছে তাকে চোর সাজিয়ে বের করে দেওয়ার অধিকার কারণেই। মা, তুমি পার্টি আর গয়না নিয়ে ব্যস্ত ছিলে। বাবা, আপনি ব্যবসায়। এই মেয়েটা যদি না থাকতো, আমি হয়তো আজও ওই জানালার দিকে তাকিয়ে মরে যাওয়ার জন্য অপেক্ষা করতাম। তিনি চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন, বাবা, আপনি যদি মায়াকে এই বাড়ি থেকে বের করে দেন, তবে মনে রাখবেন আপনার পঙ্গু ছেলেটাও এ বাড়ির চৌকাঠ আর কোনোদিন পার হবে না। চৌধুরী সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে রহিমা খালার দিকে তাকালেন। রহিমা খালা ভয়ে কাঁপতে শুরু করেছেন। সত্যটা বুঝতে আর কারো বাকি রইল না। কিন্তু আমার মনে তখন অন্য চিন্তা। আরিয়ান ভাইয়া আজ আমার জন্য পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু এর পরিণাম কি হবে? আমি কি এই প্রাসাদে টিকে থাকতে পারবো, নাকি আরিয়ানের এই সেরে ওঠার গল্পের আড়ালে অন্য কোনো বড় বিপদ লুকিয়ে আছে? রাতের অন্ধকারে আমি যখন তার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে ডাক দিয়ে রুমে ঢুকতে বলল। রুমে ঢুকে দেখি তার হাতে একটা পুরনো ডায়েরি। তিনি নিচু স্বরে বললেন, মায়া, আমার দুর্ঘটনা আসলে দুর্ঘটনা ছিল না। কেউ একজন চেয়েছিল আমি যেন সারা জীবন এই হুইল চেয়ারে বন্দি থাকি। আমি শিউরে উঠলাম। কার দিকে ইঙ্গিত করছেন তিনি? আরিয়ান ভাইয়ার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এই বিশাল অট্টালিকা, ঝাড়বাতি আর দামি আসবাবপত্রের আড়ালে এত অন্ধকার লুকিয়ে আছে তা আমি কল্পনাও করিনি। বাইরের চাকচিক্য দেখে আমি ভেবেছিলাম এটাই স্বর্গ, কিন্তু এখন বুঝেছি এই স্বর্গ আসলে এক মায়াবী জেলখানা। আরিয়ান ভাইয়ার হাতে থাকা ডায়েরিটার পাতাগুলো হলদেটে হয়ে গেছে। তিনি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা আমার দিকে বাড়িয়ে দিলেন। ঘরের ভেতরের শীতলতা যেন কয়েক গুণ বেড়ে গেল। আমি ডায়েরিটা হাতে নিতেই তিনি ফিসফিস করে বললেন, মায়া, দুর্ঘটনার দিন গাড়ির ব্রেক কাজ করছিল না, অথচ আগের দিনই সেটা সার্ভিসিং করা হয়েছিল। আর এই ডায়েরিটা আমি পেয়েছি আমার ছোট চাচা অর্থাৎ আরশাদ চৌধুরীর ড্রয়ার থেকে। যখন আমি হুইল চেয়ারে বসতে শুরু করি, আমি থরথর করে কাঁপছিলাম। আরশাদ চৌধুরী, যাকে সবাই এই পরিবারের সবচেয়ে পরোপকারী মানুষ বলে জানে, তিনি কি এমন কাজ করতে পারেন? আরিয়ান ভাইয়া আবার বললেন, বাবা সব ব্যবসা আমাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন, তাই হয়তো কারো পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলাম আমি। পরদিন থেকে বাড়ির পরিবেশ বদলে গেল। রহিমা খালাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু গিন্নি মায়ের চোখ আমাকে যেন গিলে খাচ্ছিল। তিনি এখন আর আমাকে আগের মতো তুচ্ছ তাচ্ছিল্য করেন না, বরং তার চোখের দৃষ্টিতে এখন মিশে আছে এক ভয়ঙ্কর হিংস্রতা। বিকেলে বাগান পরিষ্কার করার সময় আমি দেখতে পেলাম আরশাদ চৌধুরী অর্থাৎ আরিয়ান ভাইয়ার ছোট চাচা গাড়ি থেকে নামছেন। তার মুখে সেই চিরচেনা হাসি, কিন্তু আজ সেই হাসির আড়ালে আমি এক অশুভ ছায়া দেখতে পেলাম। তিনি ড্রয়িং রুমে বসে চৌধুরী সাহেবের সাথে কথা বলছিলেন। আড়াল থেকেই আমি শুনতে পেলাম তিনি বলছেন, ছোট ভাইজান, আরিয়ানকে বিদেশে পাঠিয়ে দেওয়াই ভালো। এখানে এই সাধারণ কাজের মেয়েটার হাতে ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে? লোকে তো অনেক কথা বলছে। চৌধুরী সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি ঠিকই বলেছ আরশাদ, মায়া ভালো মেয়ে, কিন্তু আরিয়ানের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার দরকার। আমি বুঝতে পারলাম তারা আমাকে আরিয়ান ভাইয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার নতুন এক ছক কষছেন। আরিয়ান ভাইয়া সুস্থ হয়ে উঠলে তাদের সব কারসাজি ধরা পড়ে যাবে, তাই তারা ভয় পাচ্ছেন। সেদিন রাতে বাড়ির সবাই যখন গভীর ঘুমে, আমি আরিয়ান ভাইয়ার ঘরে গেলাম। তিনি হুইল চেয়ার ছেড়ে বিছানায় বসে ব্যায়াম করার চেষ্টা করছিলেন। আমাকে দেখে তিনি বললেন, মায়া, ওরা আমাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিতে চায়, কিন্তু আমি জানি একবার ওখানকার কোনো ক্লিনিকে ভর্তি হতে পারলে ওরা আমাকে আর কোনোদিন সুস্থ হতে দেবে না। আমাকে ড্রাগ দিয়ে চিরদিনের জন্য পঙ্গু করে রাখবে। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, আপনাকে সুস্থ হতে হবে, শুধু নিজের জন্য নয়, সত্যটা সামনে আনার জন্য। আজ রাতে আমরা একটা বড় পরীক্ষা করব। আমি তাকে সাহস দিয়ে দাঁড় করালাম। তার কাঁধের ওপর আমার হাত রাখলাম, বললাম,
এবার আমার হাত ছেড়ে দিয়ে ওই দেয়ালটা পর্যন্ত একা যাওয়ার চেষ্টা করুন। পারবেন আপনি। আরিয়ান ভাইয়া প্রথমে ভয় পাচ্ছিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। কিন্তু তিনি ধীরে ধীরে আমার হাত ছেড়ে দিলেন। 1 পা, 2 পা, 3 পা। তার পা দুটো টলছিল, কিন্তু তিনি পড়ে গেলেন না। ঘরের নিস্তব্ধতায় শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে একটা ছায়া নড়ে উঠল। কেউ একজন আমাদের ওপর নজর রাখছে। আমি দ্রুত তাকে হুইলচেয়ারে বসিয়ে দিলাম। দরজা খুলতে দেখি আরশাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা ইঞ্জেকশন। আমাকে দেখে তিনি একটু থমকে গেলেন, কিন্তু পরক্ষণেই সেই বিষাক্ত হাসি হেসে বললেন, মায়া, এখনো ঘুমাওনি? আরিয়ানের রাতের ঘুমের ওষুধটা দিতে এলাম। আমি জানতাম ওটা ঘুমের ওষুধ নয়, ওটা আরিয়ান ভাইয়াকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত। আমি সাহস সঞ্চয় করে বললাম, বড় সাহেব, ভাইয়া তো ঘুমিয়ে গেছেন, এখন আর ওষুধের দরকার নেই। আরশাদ চৌধুরীর চোখের মনি ছোট হয়ে এলো। তিনি আমার দিকে 1 পা এগিয়ে এসে বললেন, বেশি বাড়াবাড়ি করছো মায়া, ভুলে যেও না তুমি এবারের তুচ্ছ এক কাজের মেয়ে। তোমার মতো মেয়েকে গায়েব করে দিতে আমার 1 মিনিটও লাগবে না। ভয়ে আমার বুক শুকিয়ে এলো, কিন্তু আমি জানি এখন পিছু হটলে আরিয়ান ভাইয়াকে আর বাঁচানো যাবে না। শহরটা হয়তো কাল সকালে এক ভয়াবহ সংবাদ শুনতে পাবে, কিন্তু আমি কি পারবো সেই সংবাদ রুখে দিতে? আরশাদ চৌধুরীর সেই হিমশীতল চাহনি আর হাতে থাকা সিরিঞ্জটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আজ রাতে যদি আমি এই ঘর থেকে সরে যাই, তবে আরিয়ান ভাইয়া আর কোনোদিন ভোরের আলো দেখতে পাবেন না। আরশাদ চৌধুরী আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন। তার প্রতিটি কদম যেন আমার মৃত্যু ঘণ্টা বাজাচ্ছিল। তিনি দাঁত চেপে ফিসফিস করে বললেন, অনেক সাহস বেড়ে গেছে তোর, তাই না? একটা সামান্য কাজের মেয়ে হয়ে আমার পথে বাধা দিবি? এই ইঞ্জেকশনটা আরিয়ানের শরীরে গেলে কেউ কোনোদিনও ধরতেও পারবে না ওর হার্ট অ্যাটাক কেন হলো। আমি আরিয়ান ভাইয়ার রুমের দরজার সামনে ঢাল হয়ে দাঁড়ালাম। গলার স্বর যতটা সম্ভব শক্ত করে বললাম, আপনি এই অপরাধ করতে পারবেন না ছোট সাহেব। আমি চিৎকার করে সবাইকে জাগিয়ে তুলব। তিনি একটা পৈশাচিক হাসি হাসলেন। চিৎকার করবি? কার কাছে? আমার ভাইয়ের কাছে। সে তো এখন আমার দেওয়া কড়া ঘুমের ওষুধ খেয়ে মরার মতো পড়ে আছে। আর এবারই সিসিটিভি ক্যামেরাগুলো আমি আগেই বন্ধ করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে আরিয়ান ভাইয়া হুইল চেয়ারের হাতলটা শক্ত করে ধরলেন। তার চোখে যে আগুন আমি দেখেছিলাম তা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তিনি হঠাৎ বলে উঠলেন, মায়া, সরো, ওর সাথে কথা বলে লাভ নেই। আরশাদ চৌধুরী যখন রুমে ঢুকে ইঞ্জেকশনটা পুশ করার জন্য হাত বাড়ালেন, তখন ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। যে মানুষটা গত 3 বছর নিজের পায়ে ভর দিতে পারেনি, সে আরিয়ান ভাইয়া অবিশ্বাস্য শক্তিতে আরশাদ চৌধুরীর হাতটা চেপে ধরলেন। আরশাদ চৌধুরী চমকে উঠলেন, এ কি আরিয়ান, তোর গায়ে এত শক্তি এলো কোথা থেকে? আরিয়ান ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, ঘৃণা থেকে ছোট চাচা, আপনার প্রতি আমার যে ঘৃণা সেটাই আমাকে এই শক্তি দিয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আরশাদ চৌধুরীর হাত থেকে ইঞ্জেকশনটা ছিটকে মেঝেতে পড়ে ভেঙে গেল। শব্দ শুনে পাশের ঘর থেকে গিন্নিমা দৌড়ে এলেন। তিনি হয়তো ঘুমাননি, আড়ি পেতে সব শুনছিলেন। ঘরে ঢুকে এই দৃশ্য দেখে তিনি পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। আরশাদ, তুমি সব কি করছিলে? গিন্নিমায়ের কণ্ঠস্বর কাঁপছিল। আরশাদ চৌধুরী নিজেকে সামলে নিয়ে আবার সে মিথ্যে হাসির মুখোশ পরলেন। আরে ভাবি, আমি তো আরিয়ানকে শুধু ওষুধ দিতে এসেছিলাম। এই মেয়েটা আর আরিয়ান মিলে আমাকে ভুল বুঝেছে। আমি জানতাম এখন প্রমাণ ছাড়া কথা বললে আরশাদ চৌধুরী বেঁচে যাবেন। আমি পকেট থেকে আমার পুরনো ভাঙা ফোনটা বের করলাম। গিন্নি মায়ের দিকে তাকিয়ে বললাম, খালাম্মা, ছোট সাহেব আসার পর থেকে যা যা বলেছেন সব এই ফোনে রেকর্ড করা আছে। আমি এই ফোনের রেকর্ডিং বাটন আগেই অন করে রেখেছিলাম। আরশাদ চৌধুরীর মুখটা মুহূর্তেই ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন ফোনটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু এবার আরিয়ান ভাইয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আরিয়ান ভাইয়া দেয়াল ধরে এবার সত্যিকারের 1 পা সামনে বাড়ালেন। তিনি আর পঙ্গু নন,
তিনি এক বিচারকের মতো দাঁড়িয়ে আছেন। গিন্নিমা কান্নায় ভেঙে পড়লেন। তিনি হয়তো অনেক কিছু জানতেন, কিন্তু নিজের দেবর আর সম্মানের ভয়ে মুখ খোলেননি। তিনি আরশাদ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলেকে আজ মেরে ফেলতে চেয়েছিলে? যে সম্পত্তি তুমি দখল করতে চেয়েছিলে, তার জন্য তুমি এত নিচে নামলে? রাত তখন 4টে। চৌধুরী সাহেব ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসতেই পুরো দৃশ্যপট বদলে গেল। আরিয়ান ভাইয়া আরশাদ চৌধুরীর সেই পুরনো ডায়েরিটা বাবার সামনে রাখলেন। সেখানে পরিষ্কার লেখা ছিল কিভাবে সেদিনের সেই দুর্ঘটনা ঘটানো হয়েছিল এবং এর বিনিময়ে আরশাদ চৌধুরী কাকে কত টাকা দিয়েছিলেন। চৌধুরী সাহেব নিজের ছোট ভাইয়ের এই বিশ্বাসঘাতকতা দেখে স্তম্ভিত হয়ে বসে রইলেন। তিনি আরশাদ চৌধুরীর কলার ধরে চিৎকার করে উঠলেন, আমি তোকে পুলিশের হাতে দেব না আরশাদ। তোকে আমি এমন এক জায়গায় পাঠাবো যেখান থেকে তুই আর কোনোদিন ফিরতে পারবি না। পুলিশ আসার আগেই আরশাদ চৌধুরীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, এক গোপন নথিতে সই করিয়ে, যেখানে তিনি নিজের সব অধিকার ত্যাগ করলেন। ভোরের প্রথম আলো যখন জানালার কাচ ভেদ করে আরিয়ান ভাইয়ার মুখে পড়ল, তখন তিনি আমার দিকে তাকালেন। তার চোখে কৃতজ্ঞতার সাগরে যেন আমি ডুবে যাচ্ছিলাম। তিনি বললেন, মায়া, আজ যদি তুমি না থাকতে। আমি শুধু হাসলাম। আমার দু চোখে তখন তৃপ্তির জল। আমি তো শুধু একজন কাজের লোক হতেই চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে এক যোদ্ধায় পরিণত করেছে। তবে আমাদের এই যুদ্ধের কি এখানেই শেষ, নাকি আরিয়ান ভাইয়ার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর শুরু হবে অন্য এক নতুন অধ্যায়? আরিয়ান ভাইয়ার সেই কৃতজ্ঞ ভরা চাউনি আমাকে বুঝিয়ে দিয়েছিল যে অন্ধকারের দিনগুলো শেষ হয়ে আছে। চৌধুরী বাড়িতে ভোরের যে আলোটা সেদিন ফুটেছিল, সেটা শুধু নতুন একটা দিনের নয়, আমার আর আরিয়ানের নতুন জীবনেরও সূচনা লগ্ন ছিল। আরশাদ চৌধুরীর চলে যাওয়ার পর চৌধুরী বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তবে সেই শান্তি ছিল ত্যাগের আর অনুশোচনার। গিন্নিমা এখন আর আগের মতো কঠোর নন। তিনি বুঝতে পেরেছেন যে আভিজাত্য আর অহংকার নিয়ে তিনি মেতেছিলেন, তা তাকে প্রায় নিঃস্ব করে দিচ্ছিল। তিনি এখন প্রায়ই আমার পাশে এসে বসেন, আমার হাত ধরে ক্ষমা চান। আমি শুধু হাসি, কারণ ক্ষমা করার মতো এত বড় মানুষ আমি নই। 3 মাস পরের কথা। বনানীর সে বিশাল অট্টালিকার সামনে আজ ঠিক থেকে ভিড়। শহরের বড় বড় সাংবাদিক আর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। 3 বছর আগে যে আরিয়ান চৌধুরীকে সবাই জীবন্ত মৃত বলে ভুলে গিয়েছিল, আজ তার এক বড় সংবাদ সম্মেলন। সবাই যখন জল্পনা কল্পনায় ব্যস্ত, ঠিক তখনই অট্টালিকার প্রধান দরজা খুলে গেল। হুইলচেয়ার করে নয়, আরিয়ান ভাইয়া নিজে পায়ে হেঁটে মঞ্চে এসে দাঁড়ালেন। পুরো শহর যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশে চারপাশ সাদা হয়ে উঠল। আরিয়ান ভাইয়া মাইক্রোফোন হাতে নিলেন। সবাই ভাবছেন এটা কি করে সম্ভব হলো। ডাক্তাররা তো আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বিজ্ঞানের বাইরেও একটা শক্তি আছে, সেটা হলো বিশ্বাস আর নিঃস্বার্থ সেবা। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু একজনের জন্য। তিনি মঞ্চের এক কোণে দাঁড়িয়ে থাকা আমার দিকে ইশারা করলেন। আমি লজ্জায় আর সংকোচে মাথা নিচু করে ফেললাম। পুরো শহর সেদিন জানতে পারল এক অদম্য কিশোরীর গল্প, যে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে তুলেছে। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর চৌধুরী সাহেব আমাকে তার লাইব্রেরি রুমে ডেকে পাঠালেন। সেখানে গিন্নিমাও ছিলেন। চৌধুরী সাহেব আমার সামনে একটা ফাইল রাখলেন। মায়া, তুমি আমাদের যা দিয়েছ তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তবে আমি চাই তুমি আবার পড়াশোনা শুরু করো। এই ফাইলে তোমার কলেজে ভর্তির সব কাগজপত্র আছে। তুমি আমাদের বাড়ির কাজের মেয়ে হয়ে নয়, আমাদের বাড়ির সম্মান হয়ে থাকবে। আমি অবাক হয়ে তাকালাম। আমার চোখের পানি বাদ মানল না। যে পড়াশোনার জন্য আমি একদিন কেঁদেছিলাম, আজ তা আমার হাতের মুঠোয়। কিন্তু চমক তখনও বাকি ছিল। আরিয়ান ভাইয়া রুমে ঢুকলেন। তার পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি। তিনি আমার মায়ের হাত ধরে রুমে ঢুকলেন, যাকে চৌধুরী সাহেব গাড়ি পাঠিয়ে বস্তি থেকে আনিয়েছেন। আরিয়ান ভাইয়া আমার মায়ের সামনে দাঁড়িয়ে বললেন, আন্টি, মায়া আপনার মেয়ে ঠিকই, কিন্তু ও আমার প্রাণ। ও যদি না থাকতো, আমি আজ পৃথিবীর আলো দেখতাম না।
আপনি কি মায়াকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আমায় দেবেন? আমার মা, যিনি একসময় আমাকে বোঝা মনে করতেন, আজ তার চোখে গর্বের পানি। তিনি আরিয়ান ভাইয়ার মাথায় হাত রাখলেন। চৌধুরী গিন্নি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়া, তুমি আমাদের ঘরে এসে আমাদের ঘরটাকেই পূর্ণ করে দিয়েছ। তুমি কাজের মেয়ে হয়ে এসেছিলে ঠিকই, কিন্তু তুমি আমাদের লক্ষ্মী হয়ে থাকবে। 1 মাস পর বনানীর সেই অট্টালিকা আলোকসজ্জায় সেজেছে। আজ সবার চোখের সামনে আমি আর আরিয়ান বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। আমার পরনে লাল বেনারসি, আর আরিয়ানের চোখে সেই মায়াবী দৃষ্টি, যা আমি প্রথম দিন দেখেছিলাম। শহরটা সত্যি স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। এক কাজের মেয়ের রাজবধূ হওয়ার রূপকথায় মায়া থেকে আজ আমি আরিয়ান চৌধুরীর অর্ধাঙ্গিনী। আমাদের গল্পটা হয়তো এখানে শেষ, কিন্তু ভালোবাসার জয়গান আজীবন এই অট্টালিকার ইটে ইটে মিশে থাকবে। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।